আমরা কয়েকদিন আগের আপনি একটা টকশোর কথা মেনশন করলেন, সেখানে বলছিলেন যে এনসিপি এই ভায়োলেন্সটাই আসলে করেছিল, যে কারণে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে। সো এনসিপি কি আসলে আওয়ামী লীগের চাইতে বেশি ভায়োলেন্স করতে পারে? সেই শক্তি কি এনসিপির এখন আছে? এটাকে মানে ফ্রেম করা হয়েছে একটু ডিফারেন্টলি, মানে দেখানোর চেষ্টা করেছে যে জুলাই গণঅভ্যুত্থান একটা ভায়োলেন্স ছিল। তো অনেকেই এখন মুখোশ দিয়ে থাকে যে তারা আসলে গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি, কিন্তু এই ধরনের কিছু পাইলে নিউজের হেডলাইন দিয়ে সেটা একদম শিরোনামে রেখে দেয় 3-4 ঘন্টা 5 ঘন্টা। যাই হোক, আমরা জুলাই গণঅভ্যুত্থানটা ছিল একটা শান্তিপূর্ণ এবং অসহযোগ আন্দোলন। আপনি খেয়াল করবেন যে 3 তারিখ যখন নাহিদ ইসলাম এক দফার ঘোষণা দেন, তার আগে কিংবা পরে আমি অসহযোগ আন্দোলনের ঘোষণাটা দিয়েছিলাম। এবং আমাদের তখন আমাদের ইট পাটকেল এবং বাঁশ ছিল গণঅভ্যুত্থানের সময় আমাদের মানে একমাত্র অবলম্বন আর কি। আমরা কিন্তু গণঅভ্যুত্থানের ইতিহাস পৃথিবীতে বিভিন্ন জায়গায় দেখেছি। আমি রিসেন্টলি সাউথ কোরিয়া থেকে আসলাম। সাউথ কোরিয়াতে 1980 সালে গণঅভ্যুত্থানটা শুরু হয়। এটা লং টার্ম চলে ওদের এখানে ডিক্টেটরশিপের বিরুদ্ধে। তো এখানে আমি দেখলাম যে ওরা শান্তিপূর্ণ আন্দোলন করছিল, ইউনিভার্সিটির স্টুডেন্টরা শুরু করেছিল, পরে সাধারণ জনগণ, ওদের গুয়ানজো একটা শহর আছে সেখানে। কিন্তু একটা পর্যায়ে ওরা দেখলো যে ওদেরকে কামান দিয়ে ট্যাঙ্ক দিয়ে হামলা করা হচ্ছে। তো ওদের আসলে কোনো উপায় ছিল না, ওরা তখন পিপলস আর্মি গঠন করে। আচ্ছা, তখন ইউনিভার্সিটি স্টুডেন্টদের একটা অংশ অভ্যুত্থান কি ভায়োলেন্স ছিল? ভায়োলেন্স আই থিংক এই ওয়ার্ড চুজিং এর ক্ষেত্রে আমার একটা এটা মিস্টেক আমি বলতে পারি। এটা রেজিস্ট্যান্স আমি মোর প্রেফার করব শব্দটা। তো এই রেজিস্ট্যান্সের ইতিহাস পৃথিবীতে আছে। যখন আমরা বললাম যে 5 আগস্ট যদি পতন না হতো তাহলে আমরা 6 আগস্ট হয়তো সশস্ত্র বিপ্লবের ডাক দিতাম, নাহিদ ইসলাম বলেছেন, আমি বলেছি আমাদের প্রিপারেশন ওইটা ঘোষণা দেওয়ার প্রিপারেশন ছিল। কিন্তু অনেকে বলে যে তাহলে এরা কি ট্রেনিং নিয়েছে, এদের অস্ত্র কোথায়? তো মুক্তিযুদ্ধের আগে কি বাংলাদেশের সবার কাছে অস্ত্র ছিল, ট্রেনিং ছিল? যুদ্ধ ঘোষণার পরে কিন্তু অধিকাংশ প্রায় 90% মুক্তিযোদ্ধা ট্রেনিং নিয়েছেন, অস্ত্র জোগাড় করেছেন, ইয়ার থেকে পাকিস্তানি বাহিনী থেকে ছিনতাই করেছেন, থানা থেকে ছিনতাই করেছেন, তারপর কিন্তু এটা তো রেজিস্ট্যান্স করেছেন তারা এবং মুক্তিযুদ্ধ করে তারা সফল করেছেন, দেশটাকে স্বাধীন করেছেন। তো আমরা মনে করি ঘোষণাটা দিলে দেশের মানুষই এটা বাস্তবায়ন করত। এবং তখন যে কেউ সামনে আসলে যত বড় শক্তি হোক না কেন, শেখ হাসিনা থেকে বড় শক্তি তো বাংলাদেশের ইতিহাসে কেউ নাই, আচ্ছা টিকতে পারতো না আর কি। আচ্ছা, সবশেষ এই গত কয়েকদিন আগে জোর করে ফাইল নিয়ে এসে অনুমোদনের কথা বলেছেন বিএনপির একজন মন্ত্রী। যে মন্ত্রণালয়ের দায়িত্বে আপনি আগে ছিলেন, সেখানে বলা হয়েছে যে সচিবের সিগনেচার ছাড়া আপনি আপনার মতো করে ফাইল পাশ করিয়ে দিয়েছেন, এবং সেই বিষয়ে আপনি আবার ব্যাখ্যাও দিয়েছেন। কিন্তু এই কোনো ফাঁকফোকর আসলেই আছে কিনা? সচিবের অনুমোদন ছাড়া আপনার যথাযথ প্রক্রিয়ায় টেন্ডার ছাড়া আপনি কি অনিয়ম করে সে ফাইল বের করেছেন? প্রথমত ওখানে প্রকল্পের কথা বলা হয়েছে। জি, প্রথমত সাধারণ যেই ফাইল ওয়ার্ক, ডেইলি ফাইল ওয়ার্ক, ওইটাতে চূড়ান্ত চূড়ান্ত সাইনিং অথরিটি বা চূড়ান্ত অনুমোদনকারী অথরিটি ভিন্ন ভিন্ন হয়। যেমন কিছু ফাইল থেকে খুবই জেনারেল ফাইল, যে মনে করেন 5 লাখ টাকার নিচে কোনো কাজ, এটা সচিব পর্যায়ে অনুমোদনযোগ্য, এটা উপদেষ্টা পর্যায়ে আসেই না। আবার আরও ছোট কিছু ওয়ার্ক, সেটা উপসচিব বা শাখার প্রধান পর্যায়ে নিষ্পত্তিযোগ্য হয়, আছে কিছু একটা আছে, কিন্তু এটা জনগুরুত্বপূর্ণ বিবেচনা আপনাকে দ্রুত এটা করতে হবে। তখন উপদেষ্টা পর্যায়ে নিষ্পত্তি উপদেষ্টা দিয়ে দিতে পারে, অতিরিক্ত সচিবের স্বাক্ষরে বা রুটিন দায়িত্বে যে সচিব আছেন তার স্বাক্ষরে দিয়ে দিতে পারে। কিন্তু প্রকল্পের হিসাবটা ডিফারেন্ট। প্রকল্প ইজ এ মানে কমপ্লেক্স জিনিস। একটা প্রকল্প নিতে গেলে প্রথমে ফিজিবিলিটি স্টাডি হয় সংশ্লিষ্ট দপ্তর সংস্থার আন্ডারে। দপ্তর সংস্থা তো মন্ত্রণালয়ের পরের পর্যায়ে আর কি, অধিদপ্তর কিংবা বিভাগ। ফিজিবিলিটি স্টাডির পরে ডিপিপি করা হয়, মানে এটা বিস্তারিত লিখে রেডি করা হয়, এবং তারপরে এটা আসে হচ্ছে সচিবের নেতৃত্বে একটা কমিটি থাকে যারা এই প্রকল্পগুলো যাচাই বাছাই করে এটাকে ফাইনাল করে উপদেষ্টার এর জন্য পাঠায়। তো সচিবের নেতৃত্বে ওই কমিটির অ্যাপ্রুভাল ছাড়া কিন্তু পসিবল না উপদেষ্টার কাছে প্রকল্প আসা। তো এটা খুব স্পষ্ট না, এই জন্য আমি বলেছি যে ফাইল মন্ত্রণালয় তো সব প্রকল্প পাস করতে পারে না, খুব ছোট প্রকল্পগুলো পাস করতে পারে, ছোটোখাটো কেনাকাটা এগুলো। একটু বড় প্রকল্প হলে সেটা কিন্তু পরিকল্পনা কমিশনের যায়। পরিকল্পনা কমিশনের যে মন্ত্রী থাকেন তিনি হয়তো 50 কোটি বা 100 কোটি পর্যন্ত প্রকল্প নিজে পাস করে দিতে পারেন। আর এর থেকে বড় হলে সেটা কিন্তু একনেক বৈঠকে যায়, যেটা প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রীর ইয়াতে হয়, সভাপতিত্ব হয়। তাহলে এটা স্পষ্ট না যে আসলে কোন ফাইল। ওই ফাইল হলে আমরা বুঝতে পারতাম যে আসলে এই ফাইলটা কোন পর্যায়ে নিষ্পত্তিযোগ্য, এখানে অনিয়ম হয়েছে কিনা। এখানে কোনো চ্যালেঞ্জ দিয়ে দিলেন যে এই ফাইল যদি আমি বললাম তো আজকে লাস্ট ওয়ার্কিং ডে, আজকে যদি ওনারা আসলে কৃপা করে বলেন যে কোন ফাইল, বা এটা আমাদেরকে প্রয়োজন আমাকে ডাকতে পারেন, আমি গিয়ে দেখতে পারি যে কোন ফাইলটা যদি আসলেই মাঝে মধ্যে কী হয় যে ফাইলটা যদি আসলেই মানে প্রত্যেকটা ফাইলের কিন্তু ডিফারেন্ট কার্যক্রম এবং ওইটার ডিফারেন্ট লোক হচ্ছে ওইটার মানে লাস্ট সাইনিং অথরিটি। তো ফাইলে আসলে অনিয়ম হয়েছে কিনা এটা বুঝতে আমাদেরও সুবিধা হইতো।
আচ্ছা। বা কোনো ভুল ছিল কিনা। এখন এটা নিয়ে তো আসলে অ্যাম্বিগুইটি রাখা হয়েছে, এটা নিয়ে স্পষ্টতা নাই, অথবা উনি বলতে গিয়ে বলে ফেলছেন কিনা। তারপর আবার আমি দেখলাম যে উনি ওখানে পিরোজপুরের একটা দুর্নীতির ঘটনার কথা বললেন। এটা কিন্তু আমি দায়িত্ব থাকাকালে তদন্ত করা, এবং আমি তখন দক্ষিণ সিটি কর্পোরেশন অফিস করতাম, কারণ আমাদের অফিস পুড়িয়ে দেওয়া হয়েছিল। ওই অফিসের নিচে কিন্তু প্রেস ব্রিফিং করেছিলাম এই পিরোজপুরের দুর্নীতিটা তদন্ত করে, প্রেস ব্রিফিং করে পরবর্তীতে এই পেপারগুলো আমরা দুদককে পাঠাই এবং অনুরোধ করি যে আপনারা এটা ফার্দার তদন্ত করেন, এবং তারা কয়েকটা 5টা না 6টা মামলা করে এটাকে কেন্দ্র করে। তো মূলত দুর্নীতিটা ছিল যে ওরা কাজ না করেই হচ্ছে পুরো সেট আপ দিয়ে সাইন দিয়ে টাকা উঠিয়ে নিয়ে গেছে। সে তখন মুখ্য সচিব থেকে শুরু করে মহারাজা, এটার দায় আমাকে দিয়ে একটা, যদিও তারা সেটা ডিলিট করেছে, বাট তারা অ্যাপোলজি করে নাই। এর মধ্যে এটা ছড়াই গেছে, এটা বিএনপি আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়া বোর্ড, সোশ্যাল মিডিয়া যারা আছে সমানে এটা শেয়ার দিচ্ছে, এটা করতেছে। তো আসলে এরকম হয় এটা আপনাকে ব্যক্তিগতভাবে হেয় প্রতিপন্ন করার জন্য বা আপনাকে ছোট করার জন্য অথবা আপনার বিরুদ্ধে লেগেছে, উদ্দেশ্য কি? না, যখন আওয়ামী লীগের সময় দেখেন এই দুর্নীতিটা হয়েছে 2018-19 অর্থ বছর থেকে 2023-24 অর্থ বছরে। আমি দায়িত্ব গ্রহণ করি 2024-25 অর্থ বছরের শুরুতে কাছাকাছি। তো এটা আমার দায়িত্ব গ্রহণ করার আগে হয়েছে এবং আমি এটা তদন্ত করে বের করছি। তো এটাতে যখন আমাকেই দায় দেওয়া হয়, তার মানে তো এটা ক্লিয়ার দুরভিসন্ধিমূলক। আমি জানি না এই কালের কণ্ঠ তারা যদি এটা অ্যাপোলজি না করে, তাহলে আমাকে এটা লিগ্যাল মানহানির ইয়ের দিকে যাইতে হবে, লিগ্যাল কোনো ব্যবস্থা। কারণ তারা এটা কন্টিনিউয়াসলি করে যাচ্ছে, আজকে প্রথম না, আরও অনেকের বিরুদ্ধে করেছে অনেক সময়। আচ্ছা, তারা কেন করছে? তারা কি আপনাদের পেছনে বা আপনার পেছনে লেগে আছে এরকম কিছু? তারও তো জুলাই গণঅভ্যুত্থানের যত শক্তি আছে সবার পেছনে লেগে আছে। তারা এখন একটু ভং ধরে যে তারা বিএনপি, এটা তো আসলে ধরতে হয়। বিএনপি আসলে বুঝে কি না যে আসলে তার আসল বন্ধুকে আর কে তার বন্ধু হওয়ার ছলনা করে, এটা আসলে বিএনপিকে বুঝতে হবে। কারণ তারাই তো তারেক রহমানের বিরুদ্ধে এমন কোনো নিউজ নেই যেটা করে নাকি, আর্কাইভে আছে, খুঁজলেই পাওয়া যাবে, হয়তো ডিলিট করে দিছে বা ডিলিট না করলেও পাওয়া যাবে। তো এই তারা একদম উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা এই জুলাই গণঅভ্যুত্থানের যত শক্তি আছে সবার বিরুদ্ধে এই প্রপাগান্ডাটা করে। আচ্ছা, অনেকেই মনে করেন যেহেতু এই ধরনের নিউজও আসে, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, মানে যে কয়েকজন ছাত্র প্রতিনিধি সরকারে ছিলেন তার মধ্যে আপনাকে নাই, কিন্তু এত পারসেপশন এমনভাবে তৈরি করা হয়েছে যে কেউ বিশ্বাস করতে চায় না। কারণ সবার এক্সপেকটেশন অনেক বেশি হয়ে যায়, ঠিক আছে ভাইয়ের কাছে হয়তো টাকা পয়সা আছে, কিন্তু আলটিমেটলি এসে হচ্ছে কিছু নাই। আমি তো বলেছি যে স্পেসিফিক এই যে মনে করেন পিরোজপুরের দুর্নীতিটা, এটা দেখা যায় যে এখানে একটা দুর্নীতি হয়েছে। তো আমার ক্ষেত্রে বলেন স্পেসিফিক কোন ইনসিডেন্টে, কোন প্রজেক্টে, কোন কাজে দুর্নীতি হয়েছে। তো এটা স্পেসিফিক কেউ কিছু মুখে এই যে মুখে নাম্বার, এই যে 6,000 কোটি কালের কণ্ঠ বলে দিল, গ্রামে কারোর কাছে যান যে তো করছে, কিন্তু আজগুবি একটা নিউজ থেকে কিন্তু সে এই একটা পারসেপশন নিয়ে নিল। তারপরে মাঝখানে বিডি নিউজ 24, এটাও মনে হয় ওদেরই, বসুন্ধরারই, তারা নিউজ করলো যে $10 বিলিয়ন, 1,20,000 কোটি টাকা। ইজ দ্যাট পসিবল? মানে আমি যে মিনিস্ট্রিগুলোর দায়িত্ব ছিলাম এগুলোর বাজেট মিলে ছিল 50,000 কোটি টাকা, 1,20,000 কোটি টাকা। তো যখন কেউ দেখে যে 1,20,000 কোটি টাকা দুর্নীতির অভিযোগ, 1,20,000 না হোক 10,000 কোটি তো করছে, অন্তত 1,000 কোটি তো করছে, এই যে একটা পারসেপশন তৈরি হয়। তা এটা করা হয়েছে আর কি, এটা খুব পরিকল্পিতভাবে করা হয়েছে। এবং আমি দেখছি যে এইগুলো কখন শুরু হয়েছে, যখন পর্যন্ত আমি খুব স্মুথলি রান করতেছিলাম তখন পর্যন্ত এই আলোচনা আসে নাই। যখনই আমি মনে করেন আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো একটা ব্যবস্থা নেয়া, আওয়ামী লীগের এই যে সাকিব আল হাসানকে খেলতে না দেয়া, এই যে সিটি কর্পোরেশনে কেউ অবৈধভাবে বসতে চাচ্ছে তাকে বসতে না দেয়া, এই ধরনের কাজগুলো যখন হচ্ছে এবং এটা যখন কারোর স্বার্থে আঘাত করতেছে, কেউ মনে করতেছে তার পাকে ধানে আমি মই দিলাম, তখনই প্রপাগান্ডাটা শুরু হয়, তখনই এই সমানে আসতে থাকে। এবং এই যে এত আজগুবি নিউজ করছে, নিউজে 7টা জায়গায় সূত্র দেওয়া আছে, সূত্র হচ্ছে নাম প্রকাশে অনিচ্ছুক, বিশেষ সূত্রে, গোপন সূত্রে, এরকম। যখন হাউসে ফোন করে হাউসে কথা বলি তখন বলে যে ভাই আমাদেরকে তো অমুক জায়গা থেকে দিছে, তমুক জায়গা থেকে দিছে, এখন না দিলে আমাদের তো চালাইতে হয়, এই আপনি রিজয়েন্ডার দেন ওইটাও দিয়ে দিচ্ছি, এরকম। এটাও কি হয়েছে চালায় দেনের মতো? ওই চালায় দেন হয়েছে, কিন্তু এত বেশি চালানো হয়েছে এটা গোয়েবলসের মতো আর কি, মিথ্যা বলতে বলতে এটাকে ইয়ে করা। বাট আসলে আকাশে চাঁদ উঠলে তো সর্বলোকে দেখে, আমার টাকা থাকলে সবাই দেখবে, তো সবার দেখার কথা, জানার কথা যে আসিফের এখানে এটা আছে, ওইখানে ওইটা আছে। অনেকে বলে যে সেই টাকা আপনি ক্রিপ্টোকারেন্সি করে। সরকারের সময় অনেকটাই বন্ধ ছিল, এবং যে এটাও একটা কারণ যে অ্যাডমিনিস্ট্রেশনের একটা অংশ আমাদের উপরে ক্ষুব্ধ যে তারা কাজ করতে পারে নাই, এইগুলো করতে পারে নাই। কিন্তু আমি যদি বাংলাদেশে মন্ত্রণালয়ের র্যাঙ্কিং করি যে দুর্নীতিতে আগে সবচেয়ে বেশি কে, প্রথমে আসবে ভূমি মন্ত্রণালয়, আমার মনে হয় তারপরে হোম মিনিস্ট্রি আসবে, কারণ পুলিশ যেহেতু, আর তারপরে আসবে স্থানীয় সরকার মন্ত্রণালয়। মানে আমি এমন ঘটনা পাইছি যে একটা গ্রামের রাস্তা হচ্ছে, এটা তো এলজিডি করে সাধারণত গ্রামের রাস্তা, একটা গ্রামের রাস্তা হচ্ছে, আপনার ঠিকাদার একটা গ্রামের উপর দিয়ে রাস্তাটা নিচ্ছে, ওই গ্রামের কিছু পলিটিক্যাল গুনস যারা আছে তাদের কথা হচ্ছে ওইখানে তারা চাঁদা না দিলে ওই রাস্তাটা সেই দলের, হয়তো রাজনৈতিক দলের লোকেরাই করছে, মোস্টলি রাজনৈতিক দলের লোকেরা। সেই সময় কোন রাজনৈতিক দল যার যেখানে ক্ষমতা আছে, যেই উপজেলায় কার ক্ষমতা ছিল, এনসিপি তো লোকজনই নেই,
এনসিপির লোকজন নাই? এনসিপির তো ওই সময় লোকজনই হয় নাই। এনসিপির আপনি এখনো যদি উপজেলা পর্যায়ে যান, একটা উপজেলা হয়তো 100 200 400 500 লোক পাবেন, সর্বোচ্চ গেলে 1000 লোক পাবেন। যেখানে এমপি আছে ওইখানে ডিফারেন্ট, ওইখানে বেশি। আবার কিছু জায়গায় গিয়ে আপনি লোকজন পাবেন না, মানে ক্ষেত্র বিশেষে। তো এনসিপির তো ওই সাংগঠনিক কাঠামোই নেই দুর্নীতি করার জন্য। মানে আপনার দুর্নীতি করতে হলেও একটা সাংগঠনিক কাঠামো এবং একটা জায়গা। মনে করেন এই যে গরুর হাট অন্তর্বর্তী সরকারের সময় আমি থাকা অবস্থায় গত বছর ঈদে গরুর হাট দেওয়া হয়েছে। প্রথম আলো রিপোর্ট করছে যে 16টাই বিএনপি নিছে। 16টা গরুর হাটে কিন্তু বিএনপি নিছে, এনসিপি নিছে একটা, জামাতও ইভেন নেয় নাই। এবার ওর গরুর হাট অলমোস্ট। সুতরাং বিএনপি সে সাংগঠনিক সক্ষমতা বা শক্তিশালী ব্যাপারটা, ক্ষমতার জায়গা, ওইটাতে তারা আসলে ঢুকতেও আগ্রহী না বা পারবে না। কিন্তু গরুর হাট নিয়ে যে অনিয়ম গত বছর আমরা দেখেছিলাম, এনসিপি যখন উত্তরের প্রশাসক আপনার নিজের হাতে নিয়োগ দেয়া, এবং সেটা অনেকেই সমালোচনা করেন সেটা আপনার একদমই নিজের পছন্দে, বা এখানে হয়তো এজাজ সাহেব কি আমার দুলাভাই লাগে না আমার চাচা লাগে, কি লাগে সেটা তো আর আমরা জানি না। তাকে দেখেন, অন্তর্বর্তী সরকারের এটা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের নিয়োগটা ছিল অন্তর্বর্তী সরকারের একটা নিয়োগ। এটা এককভাবে আমার উপর দেওয়ার চেষ্টা করা হয়। এই বিষয়টা নিয়ে ক্যাবিনেটে আলোচনা হয়েছে। ক্যাবিনেটে একটা পার্ট থেকে বিবিধ বিষয় নিয়ে আলোচনা হয়, যেটা হচ্ছে মানে আপনার যেই এজেন্ডাগুলো থাকে এজেন্ডার বাইরে বিবিধ স্বাভাবিক চলমান বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। তো সেখানে আলোচনা হয়ে সিদ্ধান্ত হয়েছে। যেই স্পেসিফিক ক্যাবিনেট মিটিং এটা নিয়ে আলোচনা হয়েছে, ওই সময় আমি ছিলাম সংযুক্ত আরব আমিরাতে আমাদের ক্রিকেটের একটা টুর্নামেন্ট চলছিল ইন্টারন্যাশনাল, সেটার জন্য। আমি আসার পরে আমি জানতে পারি এই ধরনের একটা সিদ্ধান্ত হয়েছে, আমাকে বলা হয় এটা বাস্তবায়ন করো। তো প্রথমে আমি তো মানে এটা কিভাবে দেয়, আমি যখন ব্রোকারদের সাথে কথা বললাম, তারা বললো যে আপনি একটা ডিও দিবেন হচ্ছে ইয়াকে, জনপ্রশাসন মন্ত্রণালয়। তো আমি একটা ডিও দিলাম যে ওনাকে নিয়োগ দেওয়া হোক। পরে আবার আমরা জানতে পারলাম যে না, এটা ডিওটা প্রসেস না, প্রসেসটা হচ্ছে মন্ত্রণালয় নিজেই নিয়োগ দেয়। আসলে ডিও লাগে না, জনপ্রশাসন মন্ত্রণালয় এটার সাথে কিছু করার নাই। তো ওই ডিও পেপারটা পাবলিশ হয়েছিল, বাট ওই ডিও দিয়ে নিয়োগটা হয়নি। পরবর্তীতে মন্ত্রণালয় ওই নিয়োগের প্রক্রিয়াটা করে নিয়োগটা আলটিমেটলি হয় প্রধান উপদেষ্টার স্বাক্ষরে। তো আমরা পেপারস রেডি করে, ফাইল রেডি করে আমার স্বাক্ষরের পরে প্রধান উপদেষ্টার দপ্তরে পাঠানো হয়েছে, প্রধান উপদেষ্টা স্বাক্ষর করেছে, নিয়োগ হয়েছে। আসিফ মাহমুদ নিয়োগ দিলে তো প্রধান উপদেষ্টা স্বাক্ষর করার কথা না। তো এই যে একটা জিনিস, এটা হচ্ছে চাপিয়ে দেওয়া হয় আসিফ মাহমুদের উপরে। আচ্ছা, আমরা শেষের দিকে প্রায়, আপনাকে খুব ছোট ছোট কয়েকটা প্রশ্ন করি, যদি ছোট ছোট করে উত্তর দেন। যে ঢাকার দক্ষিণ সিটির ভোটারদের জন্য ঈদের সেরা উপহার কি? ফ্রি ময়লার বিল নাকি জ্যাম মুক্ত রাস্তা? এইবার ঈদে তো আর আমি মেয়র হতে পারি নাই, তাহলে এবার করতে পারতাম না, পারবো না হয়তো। বাট গতবার ঈদে আমরা একটা এক্সাম্পল স্থাপন করেছিলাম যে ময়লার বিল ফ্রি করে দিবেন। বর্জ্যটাকে আমরা ওই যে কোরবানির বর্জ্যটাকে আমরা 6 ঘন্টার মধ্যে ক্লিয়ার করে ফেলেছিলাম। এবার জানি না এবার যারা অ্যাডমিনিস্ট্রেশন আছে তারা কি করবেন। ময়লার বিলটা আমরা ফ্রি করছি, এটা খুব বড় কিছু না। এই ময়লার বিলটা সিটি কর্পোরেশন নেয় না, এটা থেকে হিউজ একটা টাকা। এই যে আমি বক্তব্যটা দেওয়ার পর প্রথম আলো একটা রিপোর্ট করেছে যে 29 কোটি টাকা মান্থলি উঠানো হয় এবং ইয়ারলি এটা 350 কোটি টাকা উঠানো হয় ঢাকার। তো 100 টাকা যখন আমরা দিই তখন আমাদের গায়ে লাগে না, কিন্তু এটা সংখ্যাটা কিন্তু 350 কোটি টাকা। এবং এটা যায় যারা ময়লা টেন্ডারগুলো নেয়, পলিটিক্যাল লোকজন, মোস্টলি আগে আওয়ামী লীগ নিত, এখন বিএনপি লোকেরা নেয়, তাদের পকেটে যায়। এটা কিন্তু সিটি কর্পোরেশনের পকেটে যাচ্ছে না ভাই। তো এইটা তো বন্ধ করাটা কোনো ব্যাপার না, সদিচ্ছা থাকলেই সম্ভব। বাট ময়লা নিয়ে আমাদের প্রপোজালটা একদম খুবই কমপ্লিকেটেড এবং এটা ওভারঅল ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে আর কি। নির্বাচনে আপনার প্রতিদ্বন্দ্বীদের যদি ঈদের উইশ করতে বলা হয়, কাকে প্রথম ফোন করবেন? প্রতিদ্বন্দ্বী তো এখন আসলে ঠিক হয় নাই। তো 2 জন প্রার্থী হয়েছে, ইসলামী আন্দোলনের একজন আর জামাতে ইসলামের একজন। আমি আই থিঙ্ক সবাইকে মেসেজ দিয়ে দেব যে ঈদের শুভেচ্ছা। আচ্ছা, ঈদের ছুটিতে একান্ত সময় কাটানোর জন্য পছন্দের জায়গা নিজের গ্রাম নাকি নির্জন কোনো রিসোর্ট? একান্ত সময় আসলে কাটানো সম্ভব হয় না। এটাও একটা এখন কাইন্ড অফ যেটা বললাম ফর্মালিটি, পলিটিক্যাল প্রোগ্রাম মতো। এই ঢাকাতেই করব। তো বাট ঈদের পরে যে ছুটির টাইমটা চেষ্টা করবো যে একটু ফ্যামিলিকে টাইম দেওয়ার। আচ্ছা, কোন ফরম্যাটে দেওয়া? এখন কি ওয়েস্ট ইন্ডে নাস্তা করতে যাওয়া হয় নাকি নীলা মার্কেটে? কোথাও যাওয়া হয় না আর কি এখন। মানে নীলা মার্কেটেও খুব একটা এখন আর যাওয়ার সময় পেয়ে উঠতেছি না। আমি দেখতেছি যে সরকার থাকতে যতটা ব্যস্ততা ছিল এখন ব্যস্ততা আরও বেড়ে গেছে পলিটিক্যাল পার্টিতে আসার পর। আচ্ছা, রাজনীতির মাঠে কোন গুণটি বেশি দরকার, প্রচণ্ড ধৈর্য নাকি তাৎক্ষণিক অ্যাকশন? দুইটাই দরকার আমার মনে হয়, তবে তাৎক্ষণিক অ্যাকশনটা বেশি এনসিপির ক্ষেত্রে এটা বেশি আছে। আমাদের একটা ফাস্ট মুভার অ্যাডভান্টেজ আছে এবং এটা আমরা রাখতে চাই। বাট ধৈর্যটাও খুব প্রয়োজন, কারণ ধৈর্য না থাকলে ভুল করার সম্ভাবনা থাকে বেশি। আচ্ছা, নতুনদের জন্য কোনো মেসেজ থাকলে বলতে পারেন, আমরা একদম শেষের দিকে, ঈদের শুভেচ্ছাও আপনি জানাতে পারেন। প্রথমত এই ঈদের দিনে সকলকে জানাই পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা। আশা করি এই ঈদে আপনাদের পরিবার পরিজনদের সাথে সবার ঈদ আনন্দে কাটবে, সুখময় সময়ের মধ্যে দিয়ে আপনারা যাবেন। আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার লড়াই শুরু করেছি জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। আমরা মনে করি যে জেনারেশনের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে, আপনি, আমি, জেন জি, জেন আলফা,
তাদের প্রত্যাবর্তনটা, তাদের রাজনীতিতে আসাটা, তাদের রাজনীতি সচেতন হয়ে ওঠাটা বাংলাদেশের জন্য একটা সুখবর। এবং এই প্রজন্ম বাংলাদেশকে একটা বাংলাদেশ 2.0 যেটার কথা আমরা বলি, সেই নতুন বাংলাদেশ উপহার দিবে। সেজন্য অবশ্যই হতাশ হয়ে রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নেওয়া যাবে না। রাজনীতির খোঁজখবর রাখতে হবে, সচেতন থাকতে হবে। এবং জুলাই গণঅভ্যুত্থানে যেভাবে আপনারা বাংলাদেশকে মুক্ত করেছেন, বাংলাদেশের জনগণকে মুক্ত করেছেন, দীর্ঘমেয়াদে এই দেশকে একটা সুন্দর রাষ্ট্র হিসেবে বিনির্মাণ করার জন্য আপনাদের এই অংশগ্রহণ কামনা করি। ধন্যবাদ। আচ্ছা, আপনার মেসেজটা ভালো ছিল, সে জুলাইয়ের কথা মনে করে দিয়েছেন। মানুষকে সবসময় এটা মানুষকে হয়তো উজ্জীবিত করবে। একটু ছোট করে বলবেন, মানে আমরা শেষের দিকে প্রায়, কিন্তু প্রশ্নটা না করে পারছি না। আপনাদের মতে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি? আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ নাই। আওয়ামী লীগের ভবিষ্যৎ আমি দেখি এই দেশে আর আসবেই না আওয়ামী লীগ। আজকে থেকে 10 বছর পর আমি আওয়ামী লীগ দেখি, আওয়ামী লীগ, বরকত, জব্বার, অমুক 3-4টা গ্রুপ, এরকম আমি দেখি। এর বাইরে আমি দেখি না। আওয়ামী লীগকে নিয়ে যারা স্বপ্ন দেখা এখনো, তারা এখন আসলে দুঃস্বপ্নের মধ্যে আছে। আওয়ামী লীগ অ্যাজ এ আইডিয়া বাংলাদেশ থেকে তারা হারিয়ে গেছে। শেখ হাসিনার কি হবে? শেখ হাসিনার ফাঁসি হওয়া উচিত। আমরা আশা করি যে সরকার কঠোরভাবে এই যে বন্দি বিনিময় চুক্তি আছে ভারতের সাথে আমাদের, সেটা বাস্তবায়নের জন্য ভারতকে ডিপ্লোম্যাটিক চাপ দিবে এবং তার বাংলাদেশে ফিরিয়ে এনে তাকে ফাঁসি দেওয়া উচিত। আচ্ছা, সেই বিষয়ে কি আপনারাও কি প্রেশার গ্রুপ হিসেবে সরকারের উপরে কোনো? অবশ্যই বিচার তো আমাদের অত্যন্ত, বিচার আমাদের প্রথম এজেন্ডা, পলিটিক্যাল সংস্কার আমাদের তারপরের এজেন্ডা, এবং বিচার নিয়ে আমরা সবসময় সোচ্চার থাকবো। এবং এই বিচারটা নিশ্চিত হওয়াটা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আওয়ামী লীগের বিচার নিশ্চিত হয়, তাহলে বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদ স্বৈরশাসন আসবে না।